এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে চলেছে হচ্ছে গাজায়। প্রচুর মল হচ্ছে, নতুন নতুন মদের দোকান হচ্ছে, প্রচুর খাবারের দোকান হচ্ছে, লোকজন প্রচুর কেনাকাটা করছে, আর ৮,২০০ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সারা ভারত জুড়ে সব রকমের পেপার লিক করা হচ্ছে এবং তার সঙ্গে সরাসরিভাবে গভর্নমেন্ট যুক্ত থাকছে। এটা দেখে কোনো মানুষ তার যদি মনে না হয় যে আমার এটা প্রতিবাদ করা উচিত, তাহলে সে মানুষ কি না, এটা নিয়ে আমার সন্দেহ আছে। ৯৫ সাল থেকে সিপিআইএম, বামফ্রন্ট সরকার, তাদের বিরুদ্ধে কথা বলতাম বলে তাদেরই ফোরামে দাঁড়িয়ে কথা বলতাম, সেই জন্য আমাকে বলতো নকশাল। আর এখন তৃণমূল বলে সিপিআইএম। তুমি একটি পণ্য হয় নিজেকে বিক্রি করতে পারো, আর নয় কেন। তা না হলে শুদ্ধ বাংলায় যাকে বলে ফুটে যাও। অ্যান অ্যাওয়ার্ড ইজ ওয়ার্নিং। এই অবধি ঠিক আছে, আরও ভালো করতে হবে বলে দিচ্ছি। বাংলা যত রকমের ছবি হচ্ছে, আমাদের ভাবনার দীনতাটা কিন্তু একটা আছে। তার একটা অন্যতম কারণ কিন্তু আমাদের প্রযোজকরাও, তারাও রিস্ক নিচ্ছেন না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। এই এপিসোডস মানে আমার সোল কানেকশনের এপিসোড যারা দেখেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। এবং আরেকটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, সেটা হলো আজকের এপিসোডটা আমি করেছি চন্দন সেনের সঙ্গে। একটা অদ্ভুত এপিসোড হয়েছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, কী নিয়ে কথা হয়েছে দেখলেই বুঝতে পারবেন। বাট কোথাও না গিয়ে খুব একটা কৃতজ্ঞতা তৈরি হয় আমার মধ্যে, যে এই যে এত মানুষ আমার উল্টো দিকের চেয়ারটায় বসছেন এবং তাদের কথা তারা বলছেন, এটা কোথাও একটা না খুব ব্লেসড ফিল হয়, খুবই আশীর্বাদ ধন্য ফিল হয় যে মানুষগুলো এসে আমার সামনে তাদের অনেক কথা, এমন জিনিস, এমন কথা বলছেন তারা, যেটা হয়তো তারা জেনারেলি অন্য কোথাও বলেন না। এটা একটা অদ্ভুত ফিলিং। এবং আপনারা সেই ভ্যালিডেশনটা যখন দিচ্ছেন যে আপনাদের এই কনভারসেশনগুলো শুনতে এত ভালো লাগছে, এই পুরোটা না খুবই একটা ব্লেসড ফিলিং মনে হয়। আমি যখন বাইরে যাই, বিভিন্ন লোক সাধারণভাবে বলছেন আপনার পডকাস্ট দেখি খুব ভালো লাগে, মানে আমি জানি না হাউ টু হ্যান্ডেল দিস ফিলিং, মানে সত্যি কথা বলতে আমি ঠিক বুঝে উঠতে পারি না। তো আপনাদের জন্য খুব অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে, যারা সোল কানেকশন পডকাস্ট দেখেন এবং যারা সোল কানেকশন পডকাস্টের নিচে কমেন্ট করে আমাদের জানান তাদের কেমন লাগছে। এবং প্রচুর ইন্সপায়ারিং কমেন্টস পাই, মানে সত্যি কথা বলতে সেটা খুবই ইন্সপায়ার করে। আজকের এপিসোডটা সম্পর্কে একটু বলি, সেটা হলো চন্দন সেন অভিনেতা হিসাবে প্রচুর দিন ধরে কাজ করছেন। রিসেন্টলি তার একটি ছবি আসছে মানিকবাবুর মেঘ বলে, ছবিটির ট্রেলার এবং টিজার বেরিয়েছিল বেশ কিছুদিন আগে। রিসেন্টলি একটা গানও বেরিয়েছে, অনেকেই হয়তো আপনারা দেখেছেন। এই ছবিটা একটা সেই অর্থে যাকে ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বলে, অন্য ধারার ছবি বলে, সেরকম একটা ছবি, কিন্তু একটি আদ্যপ্রান্ত প্রেমের গল্প, একটি মানুষের সঙ্গে একটি মেঘের প্রেমের গল্প। শুনতেই খুবই ইন্টারেস্টিং লাগছে। এই ছবিটা নিয়ে তো কথা বলেছি, তার সঙ্গে এই পডকাস্টটা আমার মনে হয় অনেকের কাছে মাস্টার ক্লাস হয়ে থেকে যেতে পারে অ্যাবাউট অভিনয়, অ্যাবাউট জীবন। সো আর বেশি আমি কথা বলে বোর করবো না আপনাদের। লেটস গো টু দ্য এপিসোড। সো আজকে আমাদের সঙ্গে আছেন চন্দন সেন। চন্দনদা, থ্যাংক ইউ ফর কামিং টু সোল কানেকশন পডকাস্ট। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমরা এখানে যেটা করার চেষ্টা করি সেটা হলো জানার চেষ্টা করি মানুষটাকে, এবং তোমার অভিনেতা সত্তার সঙ্গে কথা বলাটাই হলো আমার প্রধান উদ্দেশ্য। কেমন আছো বলো চন্দনদা? কর্মক্ষম। বেশ। কি চলছে মানে সব কিছুর বাইরে এই যে চারিদিকে যে সারা পৃথিবীর যে অবস্থা, সেটা তোমাকে এফেক্ট করছে এই মুহূর্তে? সবসময় করে থাকে, সবসময় করে। এবং সেটা এই যে বলা হয় যে আর্টিস্টদের সব কিছুতেই, মানে শিল্পীদের সব কিছুতেই একটু বেশি তারা সেন্সিটিভ হয়, বেশি সেন্সিবল হয়। তো এই সমস্ত জিনিস তোমাকে যখন এফেক্ট করে, সেটা কি তোমার ক্রাফটের উপর, আর্টের উপর এফেক্ট করে না? নিশ্চয়ই করে, কারণ আমার বেঁচে থাকার অন্যতম শর্ত হচ্ছে থিয়েটার, নাটক। তো ফলত সেই কথাগুলো বলা, সেই কথাগুলো নিয়ে আলোচনা করা, কারণ আমাদের কাজ গল্প বলা, মানুষের সুখ দুঃখ, আনন্দ, প্রেম, পাওয়া না পাওয়া। এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে চলেছে হচ্ছে গাজায়। আমি ইউক্রেনটা ইচ্ছে করেই বললাম না, তার কারণ ইউক্রেনটার যে রাজনীতিটা, সে রাজনীতিতে
ভয়ঙ্করভাবে প্রমাণিত হয়ে গেছে যে ন্যাটো তারা এখন গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে পালিয়ে গেছে। নিরীহ ইউক্রেনবাসী মরছে। 7বার পুতিন টেবিলে বসতে চেয়েছে, কিন্তু কেউ বসতে চায়নি। ওর একটাই বক্তব্য ছিল যে আমার গায়ের কাছে ন্যাটো থাকবে না, আর যেই থাকুক থাকুক, তুমি স্বাধীন অবস্থায় থাকো, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। ডনবাস অঞ্চলটা মানে যদি আলেকজান্ডারের সময় যাওয়া হয় তাহলে ডনবাস অঞ্চলটা রাশিয়ানরাই থাকতো, যদি আলেকজান্ডারের সময় যাওয়া যায়। তো ফলত ইউক্রেনটাকে নিয়ে আমি অতটা ভাবিত নই, কিন্তু গাজায় যেটা ঘটছে এবং তার পরিপ্রেক্ষিতে যেটা ঘটছে, এই 3টে দেশ, মানে সবচেয়ে আশ্চর্যের জায়গা হচ্ছে যে ইহুদিদের মেরে 2 কোটি ইহুদিদের মেরে হিটলার চেয়েছিল যে ইহুদি মুক্ত একটা পৃথিবী তৈরি করবে। আজকে সেই জার্মানি ইসরায়েলকে অস্ত্র বেচছে, এবং অদ্ভুত। এটা একটা ল্যাবরেটরি, মানে ওখানকার যত রকমের অস্ত্র প্রয়োগ করে দেখা হচ্ছে, এবং সেটা ব্যাটল টেস্টেড নাম দিয়ে একটা অনবদ্য বই আছে। সেই বইটি আজ নয়, 70 বছর ধরে গাজার ওপর বা ওয়েস্ট ব্যাংকের ওপর যে অত্যাচার চলেছে তার ভিত্তিতে তৈরি করা। এবং গিডিয়ন লিভি, মানে যিনি অন্যতম শ্রেষ্ঠ সাংবাদিক, ইসরায়েলি সাংবাদিক, প্রধান সংবাদপত্রের যিনি এডিটোরিয়াল বোর্ডের মেম্বার, সারা বিশ্ব জুড়ে উনি বলে বেড়াচ্ছেন এর বিরুদ্ধে, কিন্তু কিছুতেই কিছু যায় আসছে না। পৃথিবীর 137টা দেশের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, অথচ কয়েকটা মাত্র লোক, তারা মানে অর্বুদ ডলার রোজগার করবে বলে তারা 2 লাখ মানুষকে মেরে সেটা একটা ল্যাবরেটরিতে পরিণত করেছে। তথাকথিত মুসলিম ব্রাদারহুড বলে এত রকমের প্রচার চালালো, যারা সবচেয়ে ক্ষমতাশালী ইজিপ্ট এবং ইরান, তারা পর্যন্ত কিছু করছে না। ফলত পুরোটা একটা ভয়াবহ, মানে আমি মনে করি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় জেনোসাইড, মানে পরিকল্পিতভাবে মানব হত্যা হয়েছে হচ্ছে কোভিড। 99টা দেশের মিলিটারি এবং এজেন্সি যুক্ত ছিল পুরোটায়। তারপরে যদি কিছু বড় জেনোসাইড, মানে পরিকল্পিত হত্যা হয়ে থাকে, তাহলে সেটা গাজা। ফলত এটা আমাকে খুবই, আর তাছাড়া আমার দেশ তো আছেই, এই সেই হাতরাস যেখানে মেয়েটিকে রেপ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানেই 160টা লোক মরে গেল শুধুমাত্র ধর্মীয় বাবাকে প্রণাম করবে সেই কারণের জন্য। আমার রাজ্যটা সে আরো সাংঘাতিক একটা অবস্থায় চলে গেছে। তো এই সবটা মিলিয়ে জুলিয়ে অবশ্যই আমার ভাবনা, আমার মানে কাজকর্ম সব কিছুর উপর ভীষণ প্রভাব বিস্তার করে। একজন অভিনেতা বা একজন আর্টিস্টের পলিটিক্যাল হওয়া উচিত, এটা কি তোমার মনে হয়? মানে তার ভেতরে অ্যাপলিটিক্যাল কোনো মানুষ আছে বলে আমার জানা নেই। সেটা তো বটেই, একদমই। পৃথিবীর কেউ অ্যাপলিটিক্যাল হতে পারে না। বাজার করতে গিয়ে আলুর দাম বেড়ে গেছে, তাতে হয় সে সায় দিচ্ছে, নয় সে বিরক্তি প্রকাশ করছে, নয়তো সে রেগে যাচ্ছে। একদম। দলীয় রাজনীতিটা একমাত্র রাজনীতির বিষয় নয়। রাজনীতিটা একটা দেশের সংস্কৃতি, আইন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা, এই সবটা মিলিয়ে সে দেশটার রাজনীতি, সেখানকার সরকারের পলিসি। সুতরাং অ্যাপলিটিক্যাল বলে কোনো লোক হয় না। হ্যাঁ, সেটা সত্যি, সেটা একদমই সত্যি কথা। কিন্তু আমি বলছি যে মতবাদের প্রতি বা মতাদর্শের দিকে যে ইনক্লিনেশন, সেটা কি একজন
অভিনেতা বা একজন আর্টিস্টের একটা স্ট্রং মতাদর্শ থাকা উচিত বলে তোমার মনে হয়, বা সেটাকে কিভাবে দেখো, বা আজকের দিনে এই মতাদর্শগুলোকে দেখতে পাও নতুন অভিনেতাদের মধ্যেও? আমি নতুন অভিনেতাদের মধ্যে শব্দটার থেকে একটুখানি যাচ্ছি। সেটা হচ্ছে যে প্রচুর মল হচ্ছে, নতুন নতুন মদের দোকান হচ্ছে, প্রচুর খাবারের দোকান হচ্ছে, লোকজন প্রচুর কেনাকাটা করছে, বাড়ছে দোকান, আর ৮,২০০ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সারা ভারত জুড়ে সব রকমের পেপার লিক করা হচ্ছে এবং তার সঙ্গে সরাসরিভাবে গভর্নমেন্ট যুক্ত থাকছে। এটা দেখে কে, মানে কোনো মানুষ তার যদি মনে না হয় যে আমার এটা প্রতিবাদ করা উচিত, তাহলে সে মানুষ কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে। কারণ এই তথাকথিত ব্যবস্থা, যেটাকে এই নিও গ্লোবালাইজেশন বলা হয়, সে কেবলই নিজের নাভির দিকে তাকিয়ে বাঁচো আর একটা অসম্ভব নোংরা কথা প্রচার করার চেষ্টা করে যে মানুষ আদতে খুব স্বার্থপর। এটা নোংরা একটা কথা। তার কারণ হচ্ছে, মানবিকতা যদি বলতে কিছু বোঝায়, সেটা হচ্ছে যে মানুষ আদতে ভয়ঙ্করভাবে গোষ্ঠীবদ্ধ জীব, তার জিনেই নেই একা বাঁচার ইয়ে। যে কারণের জন্য সেপিয়েন্সরা জয়লাভ করেছিল, নিয়ান্ডারথাল মানুষরা কিন্তু চেহারায়, ক্ষমতায় অনেক বড় ছিল, কিন্তু ওরা একা বাঁচত, শুধু সঙ্গিনীর সঙ্গে থাকতো। এবং সেই কারণে সেপিয়ান্সরা কিন্তু ওদের মেরে খেয়ে, মানে আমরা আর কি, আমাদের পূর্বপুরুষ মেরে খেয়ে, তার একটা বড় কারণ ছিল হচ্ছে গোষ্ঠীবদ্ধতা, এবং সেটা মানুষের জিনে আছে। মানবিকতা আসলে ওই গোষ্ঠীবদ্ধতারই আর একটা চেহারা, মানে ওটারই একটা সামগ্রিক রূপ। আমার পাশের বাড়ির মানুষটা, সে বিপদে পড়েছে, আমি ঘরে হাত গুটিয়ে বসে আছি, আমি অন্তত পৃথিবীর 7টা দেশে, বড় দেশ, বড় ছোট, মানে আমি আফ্রিকা সহ বলছি, আমি দেখিনি একটা রাস্তায় কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে আমরা, মানে আমার চোখের সামনে অন্তত দেখা যে 4টে মানুষ ছুটে আসছে, তাকে একটু জল দিচ্ছে, এর নাম মানবিকতা। আবার একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যখন হায়দ্রাবাদ বা বেঙ্গালুরুতে একটা মেয়েকে দিনের বেলা রেপ করছে আর তার 4-5 দিন লোক হেঁটে বেরিয়ে চলে যাচ্ছে দেখতে দেখতে, তখন এত ঘেন্না হয় মানুষ হিসেবে যে ওই আমার একমাত্র অস্ত্র হচ্ছে আমার নাটক, এবং যেখানে যেখানে বলার সুযোগ পাওয়া যায় সেখানে সেখানে বলা, এবং সোচ্চারে বলা। যে কারণের জন্য 95 সাল থেকে সিপিআইএম, বামফ্রন্ট সরকার, তাদের বিরুদ্ধে কথা বলতাম বলে তাদেরই ফোরামে দাঁড়িয়ে কথা বলতাম, সেই জন্য আমাকে বলতো নকশাল। আর এখন তৃণমূল বলে সিপিআইএম। আমাকে এর মধ্যে জিজ্ঞাসা করা হয়েছিল যে আচ্ছা, যদি আবার বামফ্রন্ট সরকার আসে তাহলে আপনি কি করবেন? আমি বললাম, আবার বিরোধীর ভূমিকায় ফেরত যাব। নাগরিক সমাজের কাজ হচ্ছে সতর্ক দৃষ্টি রাখা, যাতে সরকার, সাধারণ মানুষ এবং যারা পাচ্ছেন না, যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে কথা বলা। তা সেটাই আমার কাজ। তো একজন শিল্পী, তিনি যদি মনে করেন যে না আমার এসবের কোনো দরকার নেই, একটা সময় তথাকথিত MBA-ওয়ালারা মনে করেছিল যে আমাদের এসবের কোনো দরকার নেই, এখন রাস্তায় নামতে হচ্ছে, মিছিল করতে হচ্ছে। এই শিল্পীও একটা সময় তাকিয়ে দেখতে পাবেন যে উনি বিপদে পড়েছেন, কিন্তু কেউ আসছে না, কারণ উনি কারোর বিপদে এগিয়ে যাননি। উনি কথাই বলেননি। কথা তো বলেননি তো দূরস্থান, মানে একবারও এগিয়ে গিয়ে মানে বলেননি যে
সুতরাং আমি ওই নোংরা কথাটায় বিশ্বাস করি না, আমি মানবিকতা বিশ্বাস করি, এবং মানবিকতাটা হচ্ছে মানুষের ওইটাই যে অন্য মানুষকে সে আর্ত অবস্থায় দেখলে, তাহলে এই 137টা দেশে গাজার জন্য পুলিশের মার খেয়ে, জলকামানের সামনে দাঁড়িয়ে, মিলিটারির সামনে দাঁড়িয়ে এই মানুষগুলো বলছে কেন? কোথায় গাজার, কোথায় মানে ফ্রান্সের প্যারিস? কি দরকার আছে? নিউ ইয়র্কের রাস্তায়, সারা আমেরিকা জুড়ে চিৎকার চলছে কেন? গোটা মানে ইংল্যান্ড বলতে যা বোঝায়, ওয়েলস থেকে শুরু করে সর্বত্র চিৎকার চলছে কেন? তার কারণ মানুষ আদতে মানবিক, এবং মানুষ আর একজন মানুষ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে সে যাবে, সে বাড়িতে বসে থাকবে না। রিসেন্টলি আমরা একটা করি, আমরা একটা আরেকটা সেগমেন্ট করি যেটাতে আমরা বই নিয়ে কথা বলি। আমি আর প্রেমাশিস আমরা একটা বই নিয়ে কথা বলি, সেখানে হিউম্যান কাইন্ড বলে একটা বই নিয়ে আমরা কথা বলেছিলাম। হিউম্যান কাইন্ড। সেখানে কিন্তু তুমি যে কথাটা বললে, আদতে মানুষ কিন্তু আসলে এইটাই তুমি যেটা বলছো, যে মানুষ কিন্তু আসলে, আমি এখনো বিশ্বাস করি যে আমার রাস্তায় বেরিয়ে যদি আমি দাঁড়িয়ে যদি একটা লোককে বলি, দাদা আপনি এই পার্সটা আমার ধরবেন, আমি জাস্ট 1 মিনিটে আসছি, আমার বিশ্বাস কিন্তু লোকটা দাঁড়িয়ে থাকবে, ও কিন্তু নিয়ে চলে যাবে না, যদি না ওর প্রচণ্ড প্রয়োজন হয় সেই মুহূর্তে টাকাটা। আমি একটা কথা বলবো, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত এদের সারা পৃথিবীতে এক চেহারা আমি দেখেছি। এরাই সেই সমস্ত মানুষ যারা কন্টিনিউয়াসলি অন্য লোককে বলে, তোর কি দরকার, তুই তোর মতো করে ব্যবস্থা করে নে না। ধনীদের এসব সমস্যা নেই। ধনীদের সমস্যা হচ্ছে তারা লড়াইতে থাকে, এবং যখন সংকট আসে তখন একজোট হয়ে যায়। দরিদ্র মানুষদেরও কোনো অপশান থাকে না একসঙ্গে থাকা ছাড়া। এই মাঝের টিয়ারটা, যারা এই যে ধনীদের থেকে চুইয়ে পড়া একটুখানি মাংসের টুকরো খাবলে খাওয়ার জন্য ব্যতিব্যস্ত থাকেন, এরা হচ্ছেন সেই সমস্ত মানুষ। এবং এরা আবার তথাকথিতভাবে, ওই যে বইয়ের প্রসঙ্গ হলো, এরা কিন্তু আবার তথাকথিতভাবে বিশ্বপ্রজ্ঞার সঙ্গে যুক্ত। ফলত এদের মধ্যেই সবচাইতে বিপ্লবী অংশটা আছে। এরা সব ছেড়ে গিয়ে, মানে এক একজনের ব্যক্তিগত ক্ষমতা আর কি, মানে আমি বলতে চাইছি একাডেমিক কিংবা তার পারিবারিক যে পয়সা আছে তার, সে সব ছেড়ে গিয়ে লোকটা গিয়ে পড়ে আছে কেন একটা আদিবাসীদের পাশে। এই তো মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। সুতরাং এটা সর্বত্র আছে, মানে এইটাই ডায়ালেকটিক্স। এই ডায়ালেকটিক্সটাই থাকবে। তবে ইদানিং ওই গ্লোবালাইজেশন নিজেদের যে চূড়ান্ত সংকটের মধ্যে পড়েছে, সেই সংকট থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তবে আমার মনে হয় না খুব সংকট থেকে উদ্ধার পাবে। কলকাতা শহরে অভিনেতা হিসেবে নিজেকে এতদিন ধরে, এই যে এতটা সময় জুড়ে তুমি অভিনেতা হিসেবে নিজেকে, খুব সামান্য সময়, যতটা সময় হোক, মাত্র 40 বছর। 40 বছর তোমার একটা মানুষের জীবনে তো 40 বছর অনেকটাই সময়। মানে তুমি পৃথিবীর নিরিখে বা সময়ের নিরিখে দেখতে গেলে এটা কিছুই সময় না, বাট একটা মানুষের জীবনে তো 40 বছর অনেকটা সময়। এই যে শুরুটা, তোমার অভিনয়ের শুরুটা, এটা কোথা থেকে হয়েছিল? পরিবার থেকে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতাম, সরিষা। সেখানে কিন্তু 1000 নম্বর নয়, 1200 নম্বরের পরীক্ষা হতো। আচ্ছা। 200 নম্বর ছিল কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিস, CCA। এর মধ্যে পড়ে হচ্ছে কামারশালায় কাজ করা, সুতো তৈরি করা, পোলট্রি পরিষ্কার করা, বাগান পরিষ্কার করা, এবং অবশ্যই প্রতি সপ্তাহে শনিবারে
3টের পর থেকে 3টে থেকে 5টা হয় আবৃত্তি করো, নয় গান করো, নয় অভিনয় করো, কিছু একটা করো, এবং খেলাধুলো। এই সবটা মিলিয়ে 200 নম্বর থাকতো। ফলত আমাদের যে ফার্স্ট বয়, সে প্রত্যেক রোববারে তার বাড়ি থেকে মাখা সন্দেশ আসতো। খুবই উচ্চবিত্ত পরিবারের ছেলে ছিল। সে আমাদের পেছনে ঘুরে বেড়াতো যে আমাকে এই একটা প্ল্যাকার্ড ধরার একটা কিছু দিস, আচ্ছা, বা ওই গোলকিপার কিংবা একটা কিছু দিস, বা 12th ম্যান হিসেবে অন্তত রাখিস। এটা একটা ভয়ঙ্কর হেলদি, বা আমি মনে করি যে একটা সামগ্রিকভাবে একটা বাচ্চার যে বৃদ্ধি হওয়া দরকার। আর আমি খুব সৌভাগ্যবান যে আমার বাবা মা কোনোদিন বলেননি যে ফার্স্ট হও, সেকেন্ড হও, 60টা নম্বর পেলেই যথেষ্ট। কিন্তু বদলে যদি দেখা যায় লীলা মজুমদার শেষ করনি, সুকুমার রায় শেষ করনি, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আচ্ছা, বিকেল 4টের পর কেন বাড়িতে আছো তার জন্য মার খাবো, আবার সন্ধ্যে 6টায় রাস্তার আলো জ্বলে গেছে তুমি এখনো বাইরে কেন তার জন্য মার খাবো। আমি ছোটবেলা থেকে মানে পূর্ণ মাত্রায় আমাকে রামায়ণ মহাভারত ঠিক যেমনটা আছে বোঝানো হয়েছে। ঠিক ক্লাস 8-9 থেকে বাবা আস্তে আস্তে বোঝাতে শুরু করলেন, ওই যে রামানুজম কাকা আছে না, ওদেরকে বলে অসুর, তোর কি মনে হয় অসুর? এবং খুব ধীরে ধীরে আমাকে ক্লাস 12-এর মধ্যে রামায়ণ মহাভারতের মূল পটভূমি, কী কারণে তৈরি হয়েছে, পুরাণ খুব আস্তে করে হাতে ধরিয়ে দেওয়া, এগুলো আমার বাবা করেছেন। কিন্তু আমি সে অর্থে বাবা মার বিচ্ছেদের পরে আমার মা একলা আমাকে মানুষ করেছেন। আচ্ছা, এবং এই যে আজকে তুমি আমার সঙ্গে বসে কথা বলছো, এটা আমার মায়ের জন্য। তার কারণ আমি সর্বত্রই বলে থাকি যে 22-23 বছর বয়সে যখন ক্রিকেটটা ছাড়ছি আর কি, ক্রিকেটে আমার চাকরি বাকরি হবে না বুঝে গেছি। তার আগে ক্রিকেট সিরিয়াসলি খেলতে? আমি ফার্স্ট ডিভিশন খেলেছি হচ্ছে প্রায় 7 বছর টানা। স্পোর্টিং খেলেছি, কালীঘাট খেলেছি, আচ্ছা, এরিয়েন্স খেলেছি, এমনকি জুনিয়র বেঙ্গল একটা স্ট্যাম্পও আছে পেছনে আমার। যদিও আমাকে মানে 12 জনের মধ্যে রাখেনি, বাট টিমটা ছিলে? হ্যাঁ, টিমটায় ছিলাম, কুচবিহারে গিয়ে আচ্ছা, খেলা হয়েছিল। তো ক্রিকেটটা ছাড়লে 22-23 বছরে ছাড়ার প্ল্যান করলে আর কি? প্ল্যান মানে আর আমি বুঝে গেলাম যে চাকরি বাকরি আমাকে দেবে না, ওটার জন্য একটা আলাদা লবি আছে, সেই লবিতে থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। আর একই সঙ্গে সঙ্গে ভয়ঙ্করভাবে তখন মানে ওই ওয়ান অ্যাক্ট কম্পিটিশনে মানে বিভিন্ন দলের হয়ে আচ্ছা, থিয়েটার করি। মানে এমনও হয়েছে আমার 30 দিনে 32টা শো করেছি, এমনও হয়েছে। মানে সন্ধ্যে 6টায় আগরপাড়ায় শো করে বেলঘড়িয়ায় শো করতে যাচ্ছি 9টায়, এরকমও হয়েছে। আচ্ছা, সেটা আমাকে স্থিরই করে দিয়েছে একেবারে। মানে কত রকমের চ্যালেঞ্জেস ফেস করতে পারো ইত্যাদি ইত্যাদি। এবং তারপর অবশ্যই দুজন গুরুকে পেয়েছি, যা আমার জীবনের সম্পদ, শ্রী রমাপ্রসাদ বণিক এবং আচার্য উৎপল দত্ত। ফলত এইটাই আর কি। যা তখনকার দিনে একজন অভিনেতা হিসেবে নিজেকে মানে একটা জীবন কাটানো, মানে জীবন মানে তো গ্রাসাচ্ছাদন বটে, জীবন মানে তো। হ্যাঁ, এই মায়ের প্রসঙ্গে একটা কথা বলে নিই। 22-23 বছর বয়সে যখন মা আর পারছেন না, টিভিও হয়েছে, পারছেন না, আমাকে কিন্তু কোনো দিন বলেননি বাবু যাও গিয়ে রোজগার করে নিয়ে এসো, কোনো দিন বলেন। শুধু ওই মানে সকালবেলা বেরোচ্ছেন, অফিস করছেন, অফিস ক্লাবে গিয়ে অভিনয় করছেন, ফেরত আসছেন, আবার রান্না করতে বসছেন। আজকের তারিখের মেয়েগুলোকে বললে তারা চোখ কপালে তুলে ফেলবে আর কি। কিন্তু এখনও এরকম প্রচুর মেয়ে আছে যারা ঘরে বাইরে অসম্ভব পরিশ্রম করেন। একদম। তো এই সেই কারণে বলছি যে আমার মা হচ্ছেন, কিন্তু আমাকে যে সামান্য কয়েকজন মানুষ চেনেন আমার অভিনয়ের সূত্রে, এর সবটাই মায়ের কারণে। মা যদি তখন বলতেন বাবু গিয়ে রোজগার করে নিয়ে এসো,
তাহলে আমার আজকে এই যে কয়েকটা মানুষ চেনে, এটা আমার হতো না। আমি যেটা জিজ্ঞেস করছিলাম সেটা হলো, ধরো আজকের দিনে অভিনেতাদের অভিনয় করার জন্য তারা বিভিন্ন রকম এরিয়াজ আছে। ধরো আজকে যে অভিনয় করছে সে তো সোশ্যাল মিডিয়াতেও তার একটা নিজস্ব ফলোয়িং তৈরি করছে এবং সেখান থেকে সে রোজগারও করছে। তোমাদের সময় তো সেটার কোনো অপশান ছিল না, বা তোমাদের সময় যে ওভারঅল মিডিয়াটাই খুবই একটা ক্লোজড মিডিয়া ছিল, মানে খুবই দু একটা ব্যাপার। একটা হলো টিভি, তখন নতুন নতুন তৈরি হয়েছে, নাটক এবং সিনেমা। নাটক গ্রুপ থিয়েটারে কিন্তু পয়সা নেই, গ্রুপ থিয়েটারে পয়সা নেই, তো গ্রুপ থিয়েটার তো জাস্ট করার জন্য। সেই সময়ের দাঁড়িয়ে নিজেকে অভিনেতা হিসেবে মানে ক্যারি করে যাওয়াটা, হাউ ওয়াজ দ্যাট, মানে কীরকমভাবে করেছো পুরোটা? না আমি মানে এইখানে টেলিভিশনে পাঠ করতে আসাটা একটা দুর্ঘটনার ফলে। রমাপ্রসাদ বণিকের শালা সেই চরিত্রটায় অভিনয় করার কথা ছিল। সে আগের রাত্রিরে বাইক অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ফেলে। আচ্ছা। আর এই চরিত্রটা ভীষণ সেন্সিটিভ একটা চরিত্র ছিল। নির্মল কুমারের সঙ্গে আর সঞ্জয় হালদার মানে ইন্দ্রাণী হালদারের বাবা, এই দুটি চরিত্র, মানে এই তিনটি চরিত্র খুব যত্ন করে লেখা রমাদার স্ক্রিপ্টটা। আর তখন তো একটা সুবিধা ছিল যে 13 এপিসোডের গল্প হতো, 3 দিনে একটা এপিসোড শ্যুট হতো। এটা একটা বড় সুবিধা ছিল, অনেক রিহার্সাল ইত্যাদি ইত্যাদি পেতাম। তৎপরবর্তী ক্ষেত্রে এই মাল্টি চ্যানেল যখন শুরু হলো, তখন থেকে বোঝা গেল যে গ্লোবালাইজেশন কোন স্তরে যাবে আর কি। 95 সালের পর থেকে তো সারা পৃথিবী জুড়ে মানুষের প্রথম যে জিনিসটা বাদ দিয়ে দেওয়া হলো সেটা হচ্ছে মানবিকতাটা। ওটা তোমার থাকলে চলবে না। তুমি একটি পণ্য হয় নিজেকে বিক্রি করতে পারো, আর নয় কেনো, দুটোর মধ্যে একটাই থাকতে হবে। আর তা না হলে জাস্ট আমরা শুদ্ধ বাংলায় যাকে বলে ফুটে যাও। তো ওই সময়টায় মানে 130 টাকা, 150 টাকা, 110 টাকা এইভাবে শুরু হয়েছে। মানে আমি ক্রিকেটে ওর থেকে বেটার টাকা পেতাম। তো এইভাবে শুরু হয়েছিল। তারপর মাল্টি চ্যানেলে চলতে থাকলো। থেকে আমার আসলে সুবিধে হচ্ছে যে আমি দেখতে খুব খারাপ বলে ওই তথাকথিত দুষ্টু লোকের পার্টগুলো পেয়ে যেতাম। তারপরে এই লীনা গাঙ্গুলি এসে আমাকে এই 16-17 বছর আগে বললেন যে এই লোকে আপনাকে যে দুষ্টু লোক বলে জানে না, আমি এটা ভুলিয়ে দেবো। তিনি আমাকে একটা দেবতা বানিয়ে ফেললেন। তারপরের থেকে একটা সর্বত্র আমি দেবতা হয়ে দাঁড়ালাম। এবং সৌভাগ্যবশত কিছু কিছু ছবি পেয়েছি, এবং আমি খুব কৃতজ্ঞ দুটো মানুষের কাছে, প্রভাত রায় এবং অঞ্জন দত্ত, বিশেষত অঞ্জন দত্ত। 7টা না 8টা ছবিতে আমাকে সুযোগ দিয়েছেন, কিন্তু 7টা 8টা ছবিতে 8টা চরিত্র করার সুযোগ দিয়েছেন। চ্যালেঞ্জ করেছেন যে পারবে দেখি। ফলত এদের দুজনের কাছে আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু একই সঙ্গে সঙ্গে কিন্তু আমি বলছি, থিয়েটারটা না করলে তো বাঁচতে পারতাম না। এই যত সিরিয়াল করেছি বা সিনেমাও এমনকি, এদের কাছে আমার প্রাথমিক কৃতজ্ঞতা কিন্তু যে এরা আমাকে রিহার্সালের জন্য, শোয়ের জন্য ছেড়েছেন। সেটা যদি না হতো, আমি জানি না, আমাদের কিছু বন্ধুবান্ধব আছেন যারা এখন যেহেতু তারা বিক্রয়যোগ্য পণ্য হয়ে উঠেছেন, ফলত তারা তাদের নিজস্ব ডিম্যান্ডস রাখতে পারেন। আমি 4টের পরে থাকবো না, তোমার যা করার করে নাও তাড়াতাড়ি। ফলত তারা আবার আস্তে আস্তে থিয়েটারে ফেরত আসছেন। তাদের মধ্যে একটি ছেলেকে তো দেখে আমি খুবই চমৎকৃত হয়েছি, এবং আমার খুব প্রিয় ছেলে অনির্বাণ ভট্টাচার্য আমাদের সঙ্গে একটা সময় থিয়েটার করতে এসেছিল। তখন সে অভিনেতার প্রস্তুতি চলছে আর কি। তার অত্যন্ত সিরিয়াস ছেলে,
মেধা এবং বুদ্ধি দুটোর এবং পড়াশুনো, এই তিনটের একটা দারুণ যোগাযোগ আছে এখনো। আজকের তারিখে যেভাবেই খুশি বলুক না কেন, ও একজন স্টার, কিন্তু সে প্রচণ্ড গরমের মধ্যে দাঁড়িয়ে রিহার্সাল করছে এখনো, এবং সেই রিহার্সালের টাইমিং হচ্ছে 8 ঘন্টা 9 ঘন্টা করছে। তো রজতব দত্ত, খরাজ মুখার্জি, এরা তো আবার ফেরত এসে থিয়েটারটা করছে। মূর্তিখানটা পারেনি, শঙ্কর চক্রবর্তী, ওর মতো, মানে এই যে তিনজনের নাম বললাম, এরা এত অনবদ্য অভিনেতা। একদম। কিছু কিছু মেয়ে ফেরত আসতে আরম্ভ করেছে, যারা অনেকেই জানতো না যে থিয়েটার করে, যেমন সোহিনী। সোহিনীর কথা বলতে যাচ্ছিলাম, আমি সোহিনীর সঙ্গে একটা এপিসোডও করেছি, সোহিনীও বললো আমাকে। হ্যাঁ, সোহিনী অনেকেই জানতো না যে ও খর্দায় ঠিক রীতিমতো রেগুলার থিয়েটার করেছে। যেমন অনেকে জানে না যে নচিকেতা রাস্তায় থিয়েটার করেছে, দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে গান করেছে, থিয়েটারে গান করেছে, অভিনয় করেছে। ফলত এদের প্রতি আলাদা সম্মান আমার আছে। এই যে তুমি বললে থিয়েটার না করলে বাঁচতে পারতাম না, বা এই যে মানুষগুলো আবার থিয়েটারের কাছে ফিরে যাচ্ছে, থিয়েটারের মধ্যে কি আলাদা আছে? থিয়েটারটা না করলে কেন হবে না? মানুষ ভীষণ স্পর্শযোগ্যতায় বিশ্বাস করে, সে ভীষণ ছুঁয়ে দেখতে চায়। এই যে ধরে নেওয়া গেল, পৃথিবীর এখন অনেকেই জানেন না বা জানেন যে ফুটবল কিন্তু এখন 3Dতে দেখা যায়। আমি আমেরিকা কিংবা ইংল্যান্ড কিংবা ফ্রান্সে আমার বন্ধু বান্ধবের বাড়িতে দেখেছি যে তাদের বড় লিভিং রুমে চোখে চশমা লাগিয়ে তারা 3Dতে দেখছে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় বড় যেখানে যেখানে মানে প্রযুক্তিগত ক্ষমতা প্রায় ঘরে ঘরে পৌঁছে গেছে, সেই লোকগুলো ফুটবলের মাঠে যায় কেন? কারণ মানুষ ভীষণ প্রত্যক্ষের পিয়াসী, ছুঁয়ে দেখতে চায়। আগুন হলে সেটাকে ছুঁয়ে দেখবে, বরফ হলেও সেটাকে ছুঁয়ে দেখবে, প্রত্যক্ষের পিয়াসী। এই যে সামনে দর্শক বসে আছে এবং প্রতিটি মুহূর্তে, আর থিয়েটারের আর একটা বিষয় আছে, বাকি সব শিল্প মাধ্যম একটি ছাড়া, স্কাল্পচার, এরা কিন্তু একটা ফ্রেমে বেঁধে দেয়, ওই ফ্রেমের বাইরে কিন্তু আর ভাবনা থাকে না। কিন্তু থিয়েটার, আমি দুপুর 12টার সময় এপ্রিল মাসে নন্দনের সামনে দাঁড়িয়ে বলতে পারি, মানুষে এসে পৌঁছলাম, বুঝলেন, ঠান্ডায় এত কাঁপছি, সামনে যদি 5টা লোক বসে থাকে, 5টা লোক আলাদা আলাদা করে মানুষ দেখবে। 5টা লোক, আমি হয়তো অত্যন্ত স্বল্পবাস পড়ে রয়েছি, কিন্তু আমাকে ওই পুরো জব্বা টব্বা সহ দেখতে পাবে, আলাদা করে দেখতে পাবে। এইটা থিয়েটারের ক্ষমতা। এবং সে সাহিত্যের মতো করে দাঁড়িয়েই সে মানুষকে এমন কল্পনার জগতে নিয়ে যেতে পারে, যা মানুষের শ্রেষ্ঠ সম্পদ। কল্পনার জগৎ নিয়ে যেতে পারে, যা আমার মনে হয় না যে সিনেমা, সিরিয়াল বা অন্যান্যরা একটা ফ্রেমের মধ্যে, এমনকি পেইন্টিংও। মানে স্কাল্পচারটা কেন বললাম না, কারণ মিকেলাঞ্জেলোর একটা আনফিনিশড কাজ আছে, যেটা ডেভিডের সামনে রাখা থাকে। একটা পাথর থেকে একটা মানুষ বেরিয়ে আসার চেষ্টা করছে, 8টা পিস রাখা থাকে, শেষের পিসটায় বোঝা যায় যে মানুষটা বেরিয়ে এসেছে অনেকটা, এবং মুক্ত হওয়ার জন্য হাত বাড়াচ্ছে। ওগুলো যদি পরপর পরপর রাখা হয় বা একটাও রাখা হয়, তাহলে পুরোটা পরেরগুলো দেখতে পাওয়া যায়, আগে পিছে পরেরগুলো দেখতে পাওয়া যায়। সেই কারণে বললাম, সুতরাং থিয়েটারটা ওই কারণে, এই প্রত্যক্ষের পিয়াসী মানুষ, যে সামনে বসে থাকা নিঃশ্বাস পড়ছে এবং ওই মুহূর্তে যে আবেগটা তৈরি হচ্ছে।
কারণ থিয়েটারটা একটা তো অসাধারণ ব্যাপার, একটা ঘোড়ার ডিমের আদান প্রদান হয়। যে দেখতে আসছে সেও জানে এখানে সব মিথ্যে, যিনি করছেন তিনিও জানেন যেটা ঘটছে সবটা মিথ্যে তথাকথিতভাবে জাগতিক নিয়ম অনুসারে। অথচ দুজনেই একটা মানে মিথ্যের আদান প্রদান করছেন একটা সামাজিক, রাজনৈতিক এবং দার্শনিক সত্য তৈরি করছে। এইটা হচ্ছে থিয়েটারের একটা অন্যতম জোর সেইখান থেকে। আর এই যে বললে একজন, সত্যিই তো মানে আমরা সবাই জানি যে পুরোটা মিথ্যে করছে, এই ভদ্রলোকের নাম যা তোমার চরিত্র সেটা নয়, তুমি চন্দন সেন সবাই জানে, কিন্তু সেই মুহূর্তে সে তো ওই চরিত্রটাকেই বিশ্বাস করছে। যদি চরিত্র হয়ে উঠতে পারে, যদি চরিত্র হয়ে উঠতো ওইটা ওই সত্যতা, মানে অভিনয়ের সত্যি যেই না, মানে আমি বহু জায়গায় একটা কথা বলি, আমাদের সমস্যা বহু, মানে আমার সমস্যা, আমি আপ্রাণ চেষ্টা করি ওই মানুষটা হয়ে ওঠার, কারণ আমি বিশ্বাস করি যে এটা নিয়ে অনেক রকমের দ্বন্দ্ব আছে। তুমি ওটা হতে পারো বলেই তো লোকে তোমার কাছে তোমাকে দেখতে আসে। এমনকি আমার সঙ্গে একটা সময় বিরাট তর্ক হতে হতে একবার অনির্বাণ ঠিক মাঝ রাস্তায় বসে পড়ে বলেছিল, তুমি, আমি যখন স্টেজে ঢুকি তুমি কাকে দেখো, আমাকে দেখো না ওই চরিত্রটা দেখো। হ্যাঁ, তুই ওই চরিত্রটা হতে পারিস বলে তোকে দেখি। তুই যদি না হতে পারতিস, যদি একই রকম সজলেও যা আফজালেও তাই যদি হতো, তাহলে আমি খুব একটা ইন্টারেস্টেড হতাম না। তো ফলত আমি আপ্রাণ চেষ্টা করি যাতে ওই চরিত্রটা হওয়া যায়, চরিত্রটা হয়ে উঠতে পারা যায়। ওইটাই তো মজা, একটা আলাদা মানুষ, মানুষের বোধ, একটা আলাদা মানুষের, কারণ মানুষ আসলে আদতে কোথায় গন্ডগোল হয়, মানে কোথায় তফাৎ হয়ে যায় মাথায়। এই যে পেচ্ছাপখানার দেওয়ালে লিখে আসা, সেইটা দেখে আর 5টা লোকের মানে ঘেন্না পাওয়া, বা স্কুলে বা কলেজে নাক খুঁটে গুলটি পাকিয়ে ঠাস করে ছুঁড়ে ফেলা, বা খুন করা, বা ঘুষ দেওয়া বা ঘুষ নেওয়া, সবার কিন্তু অসম্ভব রকমভাবে নিজস্ব যুক্তি আছে ওই ঘটনাটা ঘটানোর পেছনে। ওই যুক্তিটাকে ধরে ওই মানুষটা হয়ে ওঠা, সেইটা খুব জরুরি। কারণ আমরা একটা বড় ভুল করি বলে আমরা মনে হয়, যেই মুহূর্তে আমি বলতে আরম্ভ করি না, ও তুই আমার ছেলের পাঠ করছিস, ও আমি এখানে বসবো, আমি তো নই। এই রিসেন্টলি লোকে আমাকে কি মানিকবাবু বলে টাকাটাকি করছে, আমি আমাদের এক ডিরেক্টরকে বললো, আমি মানিকবাবু নই, আমি চন্দন। মানিকবাবু ওই পর্দায় ছিলেন, কত দূর হতে পেরেছে, কত দূর হতে পারেনি, হ্যাঁ কি অত বড় দুটো পুরস্কার পেলি হতে পারি না, পুরস্কার পেলাম বলেই হতে পেরেছি, এটা বোধহয় সঠিক নয়। একজন অভিনেতা, তুমি তো চন্দন সেনই, তুমি একজন চন্দন সেন হিসেবে একজন ব্যক্তি, আরেকটা ব্যক্তি তো হয়ে, মানে আরেকটা ব্যক্তি হয়ে ওঠার যে তোমার আরেকটা চরিত্র হয়ে ওঠার যে কথাটা বলছো, এই নিয়ে তো প্রচুর তর্ক, মানে মেজরলি তো অভিনয় নিয়ে যা তর্ক, সেটার প্রধান তর্কের একটা জায়গা এটাই যে আদৌ ওই চরিত্রটা হয়ে উঠতে পারছি কিনা, বা ওই চরিত্রে ঢুকতে পারা ইত্যাদি ইত্যাদি অনেক রকম কথা হয়। আদতে তো মানুষটা একই থাকে, তুমি যেটা বলছো সেটা হলো ওই বোধটা ওই মানুষটার মতো হচ্ছে কিনা, এটাই ইজ দ্য প্রসেস। যেই মুহূর্তে ওটা হবে সেই মুহূর্তে সব পাল্টাতে আরম্ভ করবে, গলা পাল্টাতে আরম্ভ করবে, চোখের পাতা ফেলা পাল্টাতে আরম্ভ করবে, কথা বলার ছন্দ পাল্টাতে আরম্ভ করবে, হাত পা নাড়া পাল্টাতে আরম্ভ করবে। কোথা থেকে শুরু করবে সেটা তার ব্যাপার। সে পায়ের থেকেও শুরু করতে পারে, হাঁটা চলা থেকে শুরু করতে পারে, হাত রাখা থেকে শুরু করতে পারে। যেমন আমি এটা বোঝানোর জন্য বলছি, যদি কেউ নাসিরুদ্দিন শাহকে তার আগে না দেখে থাকে, স্পর্শ ছবিটা দেখতে কেউ যদি বসেন, তাহলে অবশ্যই বলবেন একটা অন্ধ মানুষকে দিয়ে কি দারুণ অভিনয় করানো হয়েছে। ওইটা হয়েছেন উনি,
তো এই যে হয়ে ওঠাটা, ওইটাই আনন্দ, ওটাই আনন্দের বড় সব, ওইটাই আনন্দের জায়গা। যে আর একটা মানুষের সাথে থাকলাম খানিকক্ষণ, কিন্তু যন্ত্র তো আমার শরীর। কিন্তু ওই যে বললাম, চেষ্টা করা যে যাতে কথা বলার ভঙ্গি পাল্টে যায়। কারণ এটা এরকম যদি খুব ভালোভাবে চিন্তা করা যায় যে রাত্রিরে কিন্তু অভিনেতার ঘুমের 12টা বেজে যাবে। তার কারণ সজলের চরিত্রে শেষে তখন অভিনয় করছে, আর পাশেই আফজালের চরিত্রে অভিনয় করছে। এবার দুজনেই কিন্তু রাত্রিরে এসে খোঁচাবে, এই আমি এরকম বাহাত তুলে তুলে কথা বলি, বাহাত তুলছিস কেন? আফজালও বলতে পারে, এই গলাটা কি তোর মতো নাকি? আমার গলাটা আমার মতো, তোর মতো গলা করেছিস কেন? আমার কাছে এইটা সাধনা, এইটা সাধনার জায়গা। আনএন্ডিং ডোর্স, এই পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। মানে আর ইদানিং কথাটা বলতে শুরু করেছি যে আমার এই 62 বছর বয়সে এসে, মানে এটা 50-52 থেকে শুরু হয়েছে, কত কম জানি, আর কি বড় বড় বিচ্ছিরি কথাবার্তা বলেছি, কত কম জেনে। আর এটা যে কি এক আতঙ্কে পরিণত হয়েছে, এত কম জানো কেন তুমি? তাহলে এই যে ধরে নেওয়া গেল 15 বছর বয়স থেকে এই 50-52 বছর পর্যন্ত অনেক তো সময় জানোনি কেন। এটা আমার আরও বেশি হয়েছিল, সেটা হচ্ছে আমি উৎপল দত্তের লাইব্রেরি গোছাবার সুযোগ পেয়েছিলাম 2 বার। আমি এবং সৌভিক রায়চৌধুরী বোস ইনস্টিটিউটে অ্যাপ্লাইড সাইকোলজিতে, ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট, যার কাছে, মানে এটা এই প্রসঙ্গটা একটু পরে আসছি, 35,000 বই, যে কোনো বই খুললে বুক ক্রিকেটের মতো হয় 5টা পাতা এদিকে নয় 5টা পাতা এদিকে, সরস মন্তব্য, তার সঙ্গে সঙ্গে রেফারেন্স, ওয়েস্টেজ নেই কোনো। এবং আমার জীবনের বোধহয় আমাকে কখনো যদি ওই মুহূর্তে অভিনয় করতে বলা হয়, আমি পারবো না। উনি যখন শেষের দিকে ওই নিতেন, ওই কী বলে, ডায়ালিসিস নিতেন, ওই দরজার কাছে চুপ করে বসে থাকতাম। একদিন হঠাৎ করে এরকম করে ডাকলেন, ডেকে বললেন, প্রশ্ন নেই, প্রশ্ন নেই, প্রশ্ন কর আমায়, প্রশ্ন কর। মানে একটা মানুষ যে চলে যাবে, অনেক পরে এসে আমি একটা লেখা পড়েছিলাম যে ডাই এমটি, বলেছেন পৃথিবীর, ভদ্রলোক, যে ভদ্রলোক প্রফেসর শুরু করেছিলেন, বলেছেন পৃথিবীর সবচাইতে বড় সম্পদ কোথায় আছে বল? লোকজন জেফ ব্রিজেস, হ্যান ত্যান এসব বলেছিল। বুঝলেন না, প্যান্থিয়ানে আছে, ফ্রান্সের যে, কারণ ওখানে মগজগুলো সহ ওর থেকে বড় সম্পদ কোথায় আছে? যেখানে সিসেরো থেকে শুরু করে সমস্ত মানুষ শুয়ে রয়েছেন, সেই মগজের যে সম্পদ, সে কোথায় আছে? সো বেটার ইউ ডাই এমটি, দিয়ে যাও, যা জানো দিয়ে যাও। এবার এইখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমি তো জানি না, আমার জানতে হবে, যতদিন সুযোগ পাবো জানবো। এই জানাটা, এই যে জানি না, এইটা না রিসেন্টলি বলবো না, গত 5 বছর ধরে আমারও মনে হচ্ছে যে কিচ্ছু জানি না। তার আগে মনে হতো অনেক জানি, মানে যতটুকু পড়েছি মনে হয় অনেক, বিরাট ব্যাপার আমার। কিন্তু এই যে না জানাটা, এটাও একটা সম্পদ না? মানে যদি এই বোঝাটা যে না হয়নি, মানে কিছু বুঝে উঠতে পারেনি, সময় নেই, এত জানার আছে, এটা কি খুব জরুরি বলে মনে হয় না প্রত্যেকটা মানুষের জন্যই? আমার জন্য তো নয়, আমার জন্য নয়। মানে এই বোধটা কি জরুরি না যে কিছু জানি না? ও হ্যাঁ, এটা ভয়ঙ্কর একটা আত্মপ্রচারের
যুক্ত আমি যে কারণে মানে ফেসবুকেও নেই, টুইটারেও নেই, কোথাও নেই, শুধু এই হোয়াটসঅ্যাপে আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বলি। আমার বড় সমস্যা আত্মপ্রচারে, মানে আমি ঠিক জানি না, মানে আমি এখনো পর্যন্ত গোড়ায় লোকজন বলেছিল ধরা করা করে পাঠ পেতে হয়, তো তার যা ফল ফলেছিল আমার জীবনে, যে যে অপমান সহ্য করতে হয়েছিল একদম গোড়ার দিকে 85, 86, 87 সাল এরকম সময়, তারপর থেকে আতঙ্ক হয়ে গেছিল। এমনকি আরও বেশি আতঙ্ক দেখা দিল যখন অন্য জায়গায় পাঠ করছি, বন্ধুবান্ধব তাদের অফিস আছে, আমার তখন শর্ট নেই, আড্ডা মারতে গেছি, পরে শুনেছি সেই বলেছে সারাক্ষণ এসে বসে থাকে, কি বলবো বলতো। আমি তারপরের থেকে মানে যাওয়াটাই বন্ধ করে দিয়েছি। আমি বাইরে বসে আছি, যদি গপ্প করতে হয় বাইরে এসো। এখন আমি জানি না, হয়তো এই তো এখন যা অবস্থা দাঁড়াচ্ছে, আমি জানি না তোমরা কতদূর খবর রাখো, খুব খারাপ একটা সময় আসছে। জানি না, দুদিন বাদে হয়তো আমাকেই গিয়ে বসে থাকতে হবে একটা পার্ট দে না বলে, কারণ আমি তো চাষ করা ছাড়া তো আমার কিছু জানি না, আর এই বয়সে এসে দাঁড়িয়ে আর অন্য কিছু করতেও পারবো না, এখনো জায়গাও নেই করার মতো। তো ফলত আমি জানি না কি হতে চলেছে, কিন্তু খুবই বিপজ্জনক একটা অবস্থায় আছি আর কি। এই যে মানিকবাবুর মেঘ বলে ছবি হয়েছে, বুদ্ধায়নদা আমাকে ফোন করে বললো যে এরকম এই ছবিটা নিয়ে যেদিন আমার সঙ্গে কথা হচ্ছে, আমি তখনই মানে আমি ইনফ্যাক্ট তোমার নাম আমাদের এখানে প্রচুর লোক লিখে চন্দন সেনের সঙ্গে একটা ইন্টারভিউ দেখতে চাই ইত্যাদি ইত্যাদি। ইনফ্যাক্ট আমাদের লিস্টে এরকমই ছিল, কয়েকদিন পরে তোমাকে আমি এমনি ফোন করতাম আর কি এখানে আসার জন্য। প্রথম কথা হলো মানিকবাবুর মেঘ যবে আমি প্রথম ট্রেলারটা দেখছিলাম, ফেস্টিভ্যাল ট্রেলার বেরিয়েছিল একটা বোধ হয় 1 বছর আগে বা 1.5 বছর আগে, এরকম একটা সময়, আরও বেশি হবে না? হ্যাঁ। তো সেই সময় দেখেছিলাম, দেখেই খুব একটা অন্য কিছু মনে হলো, আরে এটা কি। তো মানিকবাবুর মেঘ কীভাবে হলো এবং মানিকবাবুর মেঘ নিয়ে তোমার এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল, মানে মানে কীরকমভাবে প্রথম থেকে শেষ অবধি কীভাবে তৈরি হলো ব্যাপারটা? একটা বৌধায়ন প্রথমে ফোন করলো, কারণ ওই ব্ল্যাক ম্যাজিক যখন এখানে হতো, হ্যাঁ, তখন থেকে আমি আসলে তারও আগে এই আমাদের অর্জুন গৌরীসারিয়া এবং লোকে অভিজিৎ চৌধুরী বলে জানে, আমি দাদু বলে জানি। তো বিজ্ঞাপনের জগতে যিনি এক অভিজিৎ চৌধুরী একটা মানে অদ্ভুত নাম আর কি, মানে এমনকি শাহরুখ খানও পর্যন্ত বলেন যে কি হলো ওর বিজ্ঞাপনে আমি ডাক পাচ্ছি না কেন। তো ওদের সঙ্গে আমার মানে ওরা যাদবপুরে যখন পড়তো তখন থেকে আমার আলাপ ছিল। তারপরে ওরা একটা পাতাল ঘর বলে একটা ছবি করেছিল, সেটা বৌধায়ন আমাকে কাস্ট করেছিল, সেই সূত্রে আলাপ। তারপরে আর যোগাযোগ নেই, ওরা বম্বেতে থাকে। হঠাৎ করে একদিন ফোন করে বলল যে একটা সিনেমা করছি আমরা, অভিনন্দন ব্যানার্জি বলে একটা ছেলে তোমার কাছে যাবে, ওই সিনেমাটা লিখেছে। চন্দন, আমি তোমাকে বলছি এই সিনেমাটা করে তুমি রেড কার্পেটে হাঁটবে। আমি এসে ফেলেছিলাম, বললাম যে তাই? বললো হ্যাঁ। গতকাল একটা আলোচনা ছিল, তাতে আমি ওই কথাটা বললো যে আমি তো বিক্রি করি, আমাকে তো বিক্রি করতে হবে চন্দনকে, যাতে চন্দন ওই গেলে যদি ফাট করে বলে দেয় না আমি করবো না। আমরা 4 মাস ধরে খুঁজে বেরিয়েছি হচ্ছে কে করতে পারে। তো অভিনন্দনের হঠাৎ করেই আমার একটা বোধহয় কোনো কিছু একটা দেখে মনে হয়েছে এই লোকটাকে দিয়ে করা। তারপর একটা 26 বছরের ছেলে, সে আমার বাড়িতে স্ক্রিপ্ট পড়তে আসে। আমি প্রথম 15 মিনিট খুব সন্দিগ্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম। এই ছেলেটা 23 বছর বয়সে এটা ভেবেছে, যেটা একটা নিঃসঙ্গ মানুষের সাথে একটা মেঘের প্রেম। খুব সন্দিগ্ধ দৃষ্টিতে আমি তাকিয়েছিলাম। আর তার আগে ওদের সব বলা হয়েছে যে চূড়ান্ত অহংকারী লোক, ভীষণ খারাপ ব্যবহার করে মানুষের সাথে, ভীষণ ট্যান্ট্রাম দেবে ফ্লোরে,
আর বিচ্ছিরিভাবে তাকিয়ে থাকে, এসব বলেছে। তো এরকমভাবেই আমার দিকে ওরকমভাবেই তাকিয়েছিল। তারপর তো ফ্লোরে যাওয়া হয়। স্ক্রিপ্টটা শুনে তোমার মানে আমি চমকে গিয়েছিলাম, প্রথমেই চমকে গেছিল আমি একদম, মানে আই গট ফ্ল্যাবারগাস্টেড। আচ্ছা, যে এরকম একটা স্ক্রিপ্ট এই ছেলেটা লিখেছে। আচ্ছা। এবং সবচাইতে বড় চ্যালেঞ্জ ছবিটার, মানে ফার্স্ট ফ্রেম টু লাস্ট ফ্রেম পর্যন্ত আমি অভিনয় করব এরকম তো কেউ কখনো ভাবেনি। ভাবার কোনো কারণও নেই, এরকম বিচ্ছিরি দেখতে একটা লোকের জন্য একটা হয়েছিল। আর এই প্রথম, সেটা আমার জীবনে একটা খুব বড় অভিজ্ঞতা। নিশীথ ব্যানার্জি, মানে যার ছবি হচ্ছে শিল্পী, সাগরিকা, সব সব বড় বড় ছবি, যার তাঁর রিটায়ারমেন্টে একটা ছবি ওনাকে দেওয়া হয়েছিল। উনি আলোয় ফেরা বলে একটা ছবি করেছিলেন, নাম শুনেছি। এটা লোধাদের নিয়ে একটা গল্প, মানে ভয় পেও না, মানে আমি হিরো, মানে হচ্ছে লোধাদের নিয়ে গল্প বলেই আমি হিরো। সেই ছবিটা এরকম প্রথম থেকে শেষ অবধি ছিল লোকটা। তো তখনও ওনাকে বলা হয়েছিল কে নেবেন না, সাংঘাতিক প্রবলেমেটিক হ্যান ত্যান। তো উনি খানিকক্ষণ তাকিয়ে থেকে বলেছিলেন, একটু ডাকো না, দেখি না ছেলেটাকে, কি ছবিদার থেকেও প্রবলেমেটিক? আমি ছবিটাকে জানি। কিন্তু তারপর আমাকে শুটিংয়ের মাঝখানেই একদিন সন্ধ্যাবেলা তো ঘরে ডেকে পাঠালেন। আর এত মিতভাষী ছিলেন, এবং আমি ওরমভাবে রোল আর কাট বলতে কাউকে শুনিনি। অ্যাকর্ডিং টু দ্য মুড অব দ্য সিন উনি বলতেন, কাটটাও সেভাবে বলতেন। তো উনি আমাকে বলেছিলেন, এত লোককে এত কথা বলার সুযোগ দিয়েছো কেন বলো তো তুমি? এত লোক তোমার সম্পর্কে এত কথা বলবে কেন? না, আমি কি করেছি বলুন? আমার যে কথাটা পছন্দ হয় না আমি সেটা বলি আমার পছন্দ হয় না। বলে ওইখানেই তো গণ্ডগোলটা করেছো। আর একটা গণ্ডগোল করেছো তুমি, এই উৎপলদার মতো বইপত্র নিয়ে এসো না, ওইসব দেখলেই লোকজন খেপে যায়, মনে করে খুব হাবভাব দেখাচ্ছে হ্যানত্যান ইত্যাদি। যাই হোক, মানিকবাবুর ক্ষেত্রে একটা বড় জিনিস হলো, সেটা হচ্ছে যে আমার সামান্য কর্মজীবনের অভিজ্ঞতায় দুয়েক সিনেমায় সুযোগ পেয়েছি অভিনয় করার, কিন্তু স্ক্রিপ্ট যা শুনেছি ফ্লোরে এসে তার অনেকটাই ইম্প্রোভাইজড হয়েছে ইত্যাদি ইত্যাদি। এই ছেলেটি এক্স্যাক্টলি জানে কত লেন্সে কিভাবে দেখব, এবং স্ক্রিপ্টে ঠিক আমি যেভাবে ছবিটাকে দেখতে পেয়েছিলাম শ্যুটের সময় এক্স্যাক্টলি সেভাবে দেখতে পেয়েছি। এটা আমার জীবনের একটা বিরাট পাওয়া বলতে পারা যায়। একটাই ইম্প্রোভাইজেশনের জন্য আমি ওদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, এটা তো প্রেম, এটা আদ্যন্ত প্রেমের ছবি। লোকজনকে কিছু কিছু লোক বোঝাবার চেষ্টা করছেন এরা এমন ছবি মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, কিচ্ছু না, একটা নিটোল গল্প এবং আদ্যন্ত একটা প্রেমের ছবি। হ্যাঁ, সেই প্রেমটা মানুষের সাথে নয়। তো আমি একবারই বলেছিলাম যে বৃষ্টির জলটাকে নিয়ে ওর একটা ফিজিক্যাল রিয়াকশন হচ্ছে, হি ইজ মেকিং লাভ উইথ দ্যাট ওয়াটার। ওটা ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, হ্যাঁ 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 চলো চলো চলো। সবচাইতে বড় কথা যে বৌধায়ন প্রয়োজন না পড়লে আসতোই না, নিচে বসে থাকতো চুপ করে। কারণ বৌধায়ন পরেও বলেছে যে একটা সিনিয়র ডিরেক্টর ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেললে জীবনের প্রথম ছবি করছে একটা ছেলে, খুব অসুবিধা। আর ওখানে একটা মজাও ছিল, এর আগে অনেক কর্পোরেট করেছে, ডকুমেন্টারি করেছে, বিজ্ঞাপন করেছে। অনুপ সিং যে ছবি তুলেছিল, এক তো অ্যানামরফিকে তোলা হচ্ছে, হাতের কাছে সামান্য লেন্স, একটি মাত্র লোক ছিল পুপু, মানে সুদীপ চ্যাটার্জি আমাকে পরে বলেছিল যে ওকে ছাড়া আমি ছবি করি না। মানে ও লাইটটা করে, মানে সুদীপ চ্যাটার্জির লাইট করে, বোঝা যাচ্ছে তো, বানসালি ফানসালির একদম। ও হচ্ছে চিফ ইলেকট্রিশিয়ান। ওই একটি ছেলে ছিল হাতে মাত্র 10টা আলো নিয়ে, ও ঠিক করে দিল
এবং ছবিটা আমি প্রথমবার সত্যি প্রথম মানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে অভিনেতার জীবনে যে অনুচ্চারিত সংলাপ তুমি কত ভালো বলতে পারো, আমি শুনতে পারি কত ভালো, একটু দেখাও তো। এই অনুচ্চারিত সংলাপের একটা সারাক্ষণের চ্যালেঞ্জ, এবং তার সঙ্গে সঙ্গে এই নৈশব্দের বাংময়তা, এইটা একটা খুব জরুরি জায়গা এই সিনেমাটায়। কিন্তু এতটা নৈশব্দ একজন অভিনেতার জন্য তো বিরাট চ্যালেঞ্জ একটা। সেটাই তো মজা। যে কোনো অভিনেতা, তিনি যদি মলাটের পাঠও করেন, 2 ঘন্টার ছবিতে যদি 1.5 ঘন্টাও উচ্চারিত সংলাপ বলেন, 8 ঘন্টা তো তাকে অনুচ্চারিত সংলাপ বলতে হবে। এবং ওইটাই সিনেমা বলো, থিয়েটার বলো, যাই বলো, অভিনেতা কতদূর প্রস্তুত করতে পেরেছে নিজেকে, সেটার কিন্তু পরীক্ষাটা হয় হচ্ছে ওই অনুচ্চারিত সংলাপ সে কতদূর শোনাতে পারছে এবং দেখাতে পারছে। অনুচ্চারিত সংলাপ শুধু শুনতে পেলেই হয় না, দেখতেও পেতে হয়। তো সেই চ্যালেঞ্জটা হচ্ছে এই ছবির আমার কাছে একটা বড়। কতদূর কি হয়েছে সেটা তো দর্শক যখন দেখবেন বলবেন। এই যে অ্যাওয়ার্ড, মানে কি বলবো, আন্তর্জাতিক স্বীকৃতি, এটা মানে তোমার জন্য কতটা, কি বলবো, কতটা মোটিভেটিং, বা তোমার কাছে অ্যাওয়ার্ড বিষয়টা আসলে কি? এটা রিসেন্টলি ছেপে বেরিয়েছে। এটা সৌমিত্র চট্টোপাধ্যায় আমাকে বলেছিলেন, অ্যান অ্যাওয়ার্ড ইজ ওয়ার্নিং। এই অবধি ঠিক আছে, আরো ভালো করতে হবে বলে দিচ্ছি। আচ্ছা। তো আমার কাছে সারা জীবনে আমি তথাকথিতভাবে যে সমস্ত অ্যাওয়ার্ড পেয়েছি, অবশ্যই খুবই উৎসাহব্যঞ্জক, কিন্তু একই সঙ্গে সঙ্গে কিন্তু মাথার পেছনে টিকটিক করছে যে আরও বেটার করতে হবে, সেই জন্য দিয়েছে। কিন্তু বি ভেরি কেয়ারফুল চন্দন সেন, এইটা আমার মাথার পেছনে সবসময় টিকটিক করতে থাকে। আনন্দ তো হয়েছে অবভিয়াসলি, অ্যাপ্রিসিয়েশন পাওয়া বা একটা রিকগনিশন পাওয়া। আনন্দ আর কি বলবো, মানে একই সঙ্গে প্রচণ্ড যন্ত্রণাও হয়েছে। আচ্ছা, যন্ত্রণা কেন? মা দেখে যেতে পারলেন না। মানে এই পৃথিবীতে সবচাইতে বেশি আমি আনন্দ পেতাম যদি এই দুটো অ্যাওয়ার্ড, ইরান এবং মেরিডিয়ান প্যাসিফিক, 200টা দেশ তার মধ্যে কম্পিটিশন হয়ে বেস্ট অ্যাক্টর হওয়া, তাহলে মা মনে করতেন তার জীবনটা এই যে এত কষ্ট করেছেন শুধুমাত্র আমার জন্য। আমি নিজে অসম্ভব কষ্ট পেয়েছেন, শারীরিক কষ্ট পেয়েছেন, মানসিক কষ্ট পেয়েছেন, কিন্তু যা করে গেছেন আমার জন্য করেছেন সারাটা জীবন ধরে। মানে আমাদের বাড়িতে টেলিভিশন ছিল না, আমাদের মায়ের ক্ষমতাও ছিল না টেলিভিশন কেনার মতো। আর ক্লার্ক হিসেবে কাজ করতেন আমাদের কি বলে চিত্তরঞ্জন সেবা সদনের। তা আমি খেলা চলছিল, পর্দার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিল, গায়ে জল দিয়ে দিয়েছিল, গরম জল। তখন থেকে বলে যাচ্ছি এখান থেকে বেরো। মা এসে দেখে যে আমার এখানে একটা ফোসকা পড়ে রয়েছে। কী করে হলো? আমি বলে ফেললাম আর কি। ও পরের দিন দেখলাম মায়ের গলার হারটা নেই, একটা টেলিভিশন এসছে। তো সেই মায়ের না থাকাটা আমার কাছে ভীষণ যন্ত্রণার ছিল। আর
ওই যে বললাম ওয়ার্নিং। কিন্তু একটা বড় সুবিধা আছে, আমাকে আর এরকম কেউ পাট্টা দেবে না আর কি। এটা একটা খুব বড় সুবিধা। কেন দেবে না বলো? এটা কি বলি, মানে এটা একটা সামগ্রিক অভিজ্ঞতা। এইসবে কাজও পাওয়া যায় না, নতুন কিছুই হয় না আর কি দেখেছি। কারণ ধরা যাক ওই বছরই আমি আমার অরিন্দম শীল একটা চরিত্র আমাকে অভিনয় করতে দিয়েছিল, তার জন্য এই বিএফজে এবং অন্যান্য অ্যাওয়ার্ডের লোকেরা তারা শ্রেষ্ঠ খলনায়কের চরিত্র আমাকে এই বছর খানেক আগে পেলাম। তারপরে তো কোনো খলনায়কের চরিত্রে অভিনয় করার জন্য একটাও সিনেমা আসেনি আমার কাছে। অন্যান্য সিনেমা এসছে, একটা দুটো সিনেমা এসছে, তারা অনেক দিন আগে থেকে আমাকে চিনতেও, মাঝে মাঝে তারা সিনেমা করলে একটা দুটো চরিত্রে আমাকে অভিনয় করতে ডেকেছেন, কিন্তু নতুন কিচ্ছু আসেনি, কিচ্ছু হয়নি, হয়ও না। নতুন কিছু হচ্ছে না কেন বলো তোমার মনে হয়? কি হচ্ছে না, মানে কেন তারা মনে করছে না যে আমি যোগ্য? না না, তোমার দেখো, অভিনেতার হিসাবে তো একটা জায়গা, না একটা উত্তর দিতে পারি। হ্যাঁ, সেটা বুম্বাদা মানে প্রসেনজিৎ চ্যাটার্জি আমাকে বলেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আমাকে কেন পাঠ দেয় না? বললো যে তুই যে আমার ডেট অনুযায়ী কিছু করবি না। কারণ এটা অভিজ্ঞতা যে প্রভাত রায়ের ফ্লোর থেকে 4টের সময় আমি বেরিয়ে গেছি, থিয়েটার আছে, এবং সেখানে বুম্বাদার সঙ্গেই আমার পাঠ। তো বুম্বাদা বললো তুই তো করবি না, তুই আমার ডেটে অ্যাডজাস্ট করবি তো, সেদিনকে শো আছে, রিহার্সাল আছে। না তা করবো না। ওই দেখেছিস এই খরাজ চরাজটা তো থিয়েটার করা ছেড়েই দিয়েছে, সময় পেলে করে। দেখ ওদের ছাড়া বাংলা ছবি হয় না, তুই করবি না কি করে হবে? একটা প্লজিবল উত্তর। একটা কথা বলো, সে এই মানিকবাবুর মেঘ একটা এমন ছবি, যে ছবিটার যতটুকু ঝলক দেখা যাচ্ছে, ট্রেলার দুটো, একটা থিয়েট্রিক্যাল ট্রেলার আর ফেস্টিভ্যাল ট্রেলার, আমি দুটোই দেখেছি। এবং যখন তুমি অ্যাওয়ার্ডটা পেলে, আমি নিজেও ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে এর আগে কেন হয়নি এই ঘটনাটা। কারণ এরকম একজন অভিনেতা, আমি নিজেই ফেসবুকে পোস্ট করেছিলাম, তুমি বোধহয় অনেকেই করেছিল পোস্ট এই নিয়ে, ফেসবুকে নেই অনেকেই এই নিয়ে পোস্ট করেছিল, তার মধ্যে আমিও ছিলাম, যে একজন এরকম দক্ষ অভিনেতার এতদিন সময় লাগলো কেন এইরকম একটা চরিত্র পেতে। তোমার কি মনে হয় ওভারঅল যে নতুন ধরনের ছবি করার যে টেন্ডেন্সি, বা অন্য রকম গল্প বলার যে টেন্ডেন্সি, সেটার কোথাও অভাব হচ্ছে ওভারঅল? আমি না একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে বাংলা যত রকমের ছবি হচ্ছে, আমাদের ভাবনার দীনতাটা কিন্তু একটা আছে, এটা অস্বীকার করে লাভ নেই। মানে প্যাকেজ বিক্রি করার দিকে যতটা না বেশি নজর, তার একটা অন্যতম কারণ কিন্তু আমাদের প্রযোজকরাও, তারাও রিস্ক নিচ্ছেন না। কারণ বোধায়ন আর মোনা, এরা তো এই ছবিটা বিক্রি হবে জেনে বানায়নি। ছবিটা বিক্রি হবে না, কিন্তু আমরা ছবিটা করব। হ্যাঁ, ওদের একটা বড় সুবিধে আছে, যে টাকাটা এখানে লস হলো, কালকে একটা কোকের বিজ্ঞাপন এলে তার 3 গুণ টাকা ঘরে ঢুকে যাবে। তো সেটা তো অন্য প্রযোজকদের করতে কোনো অসুবিধা নেই, বা তারা শুধু এই বিজনেসটা করেন তা তো নয়। একদম মাল্টিপ্লেক্স বানানোর থেকে শুরু করে সব জায়গা থেকেই তো রোজগার করেন, কিন্তু তাহলে এই রিস্কগুলো খুব সামান্য সামান্য ক্ষেত্রে, সৃজিতের ক্ষেত্রে একবার দুবার নিয়েছেন। সৃজিতকে প্যাকেজ বেচতে হয়নি তখন, জাতিস্বর করার সময় সৃজিতকে প্যাকেজ বেচতে হয়নি, সিনেমা করার একটা সুযোগ পেয়েছে। কারণ সৃজিত কি চায় না বা পারে না এই ধরনের ভাবনায় গল্প বলতে? আমি বলছি 100% পারে।
আজকে সৃজিতকে যদি কেউ বলে, একটা সিরিজ যদি সেরকম ভাবনার গল্প নিয়ে যায়, তাকে বলার মতন লিটল ল্যাম্প নেই যে বলবে করো, আমি এই নিয়ে ভাবছি না, টাকা নিয়ে ভাবছি না, করো, হয়তো আমার লস হবে, তুমি করো। কৌশিক কি পারে না? আমাদের ছেলেমেয়েরাও পারে, কিন্তু তাদের সঙ্গে লিটল ল্যাম্প নেই, এটি একটা তফাৎ। ফলত ভাবনার দীনতাটা তখন বাধ্য হয়ে আসে, মানে আর একটা আসা যাওয়ার মাঝেও হলো না কেন, হতে তো পারত, হলো না। তার কারণ হচ্ছে এই রিস্ক নেবেন না কেউ। আর তারপরে এই চ্যানেলগুলো তারা বাজেটটাকে এমন একটা স্তরে নামিয়ে এনেছেন, এবং আমাদের ডিরেক্টররা, ভেন্ডাররা, আমি প্রডিউসার বলি না, কিন্তু তার কারণ হচ্ছে টেলিভিশন সিরিয়ালে প্রডিউসার কিন্তু শুধুই চ্যানেল, বাকিটা ভেন্ডার, যাদের স্থাবর অস্থাবর একটাও সম্পত্তি নেই, একটা ফ্রেম ওন করেন না তারা। ম্যাজিক মোমেন্টস বা ব্লুজ বা ভিলাইন, তারা কিন্তু যে সিরিয়ালটা বানাচ্ছে তার একটা ফ্রেম ওন করে না, ওটা ওন করে কিন্তু চ্যানেল। সুতরাং প্রডিউসার যদি কাউকে বলতে হয় তাহলে আমি চ্যানেলকে বলবো, ঠিক। এরা তো ভেন্ডার, বানিয়ে দিচ্ছেন, ওরা ওই তামঝামটা নেবেন না, চ্যানেল নেবে না, এরা তার বদলে নেবেন এবং বেশ কিছু স্কাই রকেটিং রোজগার করবেন, এবং চ্যানেল তার থেকেও বেশি টাকা রোজগার করবে, এই জন্য নেওয়া। তো সুতরাং ভাবনার দীনতা আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বেশ। আবার একই সঙ্গে সঙ্গে বলছি, আবার বলছি, সুযোগ যদি পায় আমাদের এই ডিরেক্টররা যারা এখানে কাজ করেন, তারা সুযোগ পেলে কিন্তু বড় ছবি এবং ভালো ছবি বানাতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস আছে। নতুন যারা অভিনয় করে, যারা অভিনেতা হিসেবে নিজেদেরকে তৈরি করতে চাইছে, তোমার তো একটা মানে তুমি বলছো ছোট, বাট জার্নিটা তো অনেকটা লম্বা, এবং অবশ্যই বোধের পরিবর্তন হয়েছে, রিয়েলাইজেশনের চেঞ্জ হয়েছে এই থ্রু আউট দিস টাইম। অনেক কিছু নতুনভাবে দেখা শুরু হয়েছে। যারা আমার এই পডকাস্টটা অনেক অ্যাসপায়ারিং অভিনেতারাও দেখেন, এই যে অভিনয় করব বলে অনেকেই, আমি অভিনয় করতে চাই দাদা, আমি এই করতে চাই, এই যে ভাবে, তাদের প্রধান প্রস্তুতি কি হওয়া উচিত? থিয়েটার করা প্রধান প্রস্তুতির একটা কারণ। মাথার চুল থেকে পায়ের নখ অবধি আবেগ প্রকাশটা ওই লোকটার মতো করে, ওর নিজের মতো নয়, ওই লোকটার মতো করে প্রকাশ করার ক্ষমতা, অনুভব করার ক্ষমতা। কারণ তিনটে তো জায়গা, এক হচ্ছে ওই আবেগটা ওই লোকটার মতো করে অনুভব করার দরকার এবং প্রকাশ করার দরকার। এটাও সহজ করে বলা যায়, কিন্তু সবচেয়ে জরুরি জায়গাটা যেটা আমরা ব্যাকরণের ক্ষেত্রে ভীষণভাবে দেখি, যে শোনানো, দেখানো, এবং পরেরটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা। এইটা করতে করতেই, এটা হচ্ছে অনেকটা ওই ক্যামেরার ট্রায়াঙ্গেলের মতন, ছবি তোলা ট্রায়াঙ্গেলের মতন, কিন্তু এই তিনটে না 40 বছরও মেলে না। আজ শোনানোটা ভালো হলে দেখানোটা ভালো হয় না, শোনানো দেখানো দুটোই ভালো হয়েছে, বিশ্বাসযোগ্যতার ঘাটতি অনবরত। মানে আমি বলছি, আমার এই থিয়েটারের জন্য বলতে পারি 44 বছর, আর এর জন্য 40 বছর, দুবার মাথার মধ্যে একটা টিং হয়েছে, আজকে ট্রায়াঙ্গেলটা মিলেছে। এই পুরোটার মধ্যে দুবার মাত্র হয়েছে। এবং যদি সিরিয়াস অ্যাক্টরকে জিজ্ঞাসা করা হয়, তারাও কিন্তু প্রায় সেরকমই বলবেন। আমি উৎপলদাকে জিজ্ঞেস করেছিলাম, উৎপলদা হেসে ফেলে বলেছিলেন, কার কার হয়েছে জানো? আমি জানি কার কার হয়েছে, বলরাজ সাহানির হয়েছে বলে কয়েকটা নাম বলেছিলেন আর কি।
ওটা সারা জীবনে চেষ্টা করলেও ওই রকম একদিন দুদিনই হবে। তিনটে কিছুতেই একটা ট্রায়াঙ্গেলটা বিশ্বাসযোগ্যতা, দেখানো এবং শোনানো, সারা জীবন প্র্যাকটিস করে যেতে হয়। এর হয়ে গেছে বলে কোনো জায়গা নেই। মানে আমি মনে করি যে অভিনেতা ভীষণ দুর্ভাগা মানুষ, বিশেষ করে ফিল্মের অভিনেতা। মানে সে যখন নিজের ছবি দেখতে বসবে, তার সামনে একটা খুব মোটা কোনো প্যাডিং থাকা দরকার, কারণ সে প্রত্যেক মুহূর্তে মাথা ঠুকতে থাকবে, ইস এটা কেন দেখলাম না, ইস এটা কেন ভাবলাম না, কেন আমি করলাম না, কেন আমি ওর ক্লোজের সময় বাইরে বসেছিলাম, ওর ক্লোজটা আমার দেখা উচিত ছিল। যেটা আমি শুনেছি আমির খান করেন, মানে একদম ফ্লোর থেকে বেরোনি না, পারলে উনি প্রাতকৃত্যাদি পর্যন্ত ফ্লোরে করবেন, খাওয়া দাওয়া তো করেনি, কিছুতেই বেরোন না। ওই সবার অভিনয় ক্যামেরার ঠিক পেছন থেকে বসে বসে দেখবেন। তার ফলও আমরা দেখেছি, অনেক রকমের চরিত্র দেখেছি। তো অভিনেতার ওই খিদেটা থাকে তো আর একটা চরিত্র, তাহলে অমিতাভ বচ্চন পা করতে যাবেন কেন ওই সময় দাঁড়িয়ে, বা আমার একবার আনথানির ওই মুহূর্তগুলো তৈরি করতে যাবেন কেন, এখানে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলছেন থেকে শুরু করে, বা মৌসুমের মতো একটা ছবি তৈরি করতে যাবেন কেন যেখানে ওই রকম একটা অ্যাংরি ইমেজ দাঁড়িয়ে রয়েছে, অথচ আর অসহায় লোক তাকে কলার ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, পাশেই তখন সব সাংঘাতিক, মানে উনি এলেই প্রচণ্ড সিটি এবং পয়সা পড়া শুরু, এসব ঘটছে, তার মধ্যে ওইটা করতে চাইছেন উনি, ওই ছবিটা করব, ওই ছবিটা করব। তো অভিনেতার একটা খিদে, আর একটা মানুষ হয়ে উঠবো, দেখি না, চেষ্টা করে দেখি না। তো ফলত নতুন অভিনেতাদের এই পাঠটা খুব জরুরি, খুব জরুরি। আমি আমাদের দলে যারা আসেন থিয়েটার করতে, আমাদের নাট্য আননে শুক্রবার করে, আমাদের প্রত্যেক শুক্রবার করে একটা নতুন কেউ এলে তাদের ওয়ার্কশপ হয়। আমি বলি সারা বিশ্বের বই পড়ার দরকার নেই। আচার্য সৌম্যমিত্র মহাশয়ের সন্মার্গ সপর্যা বলে একটি বই আছে, তারই একটা নাট্যকলা কাকে বলে বলে একটা বই আছে। আর আচার্য উৎপল দত্তের স্টানিস্লাভস্কি থেকে ব্রেক্সট বলে একটা খুব চটি বই আছে। 300 বছরের জন্য যথেষ্ট। 300 বছর প্র্যাকটিস করে গেলে একটা না একটা কোথাও ওই অভিনয়ের অয়ের মাত্রাটা দেখা গেল বা অটা দেখা গেল। আমি আমাদের নতুন ছেলে মেয়েদের বলি যে তোমাদের এত দুর্ভাগ্য, আমাদের মতো উই ঢিবি দেখছো। আমরা যারা পাহাড় দেখেছি কল্পনাও করতে পারবে না যে তার আকাশ ছোঁয়া, তার কি ব্যাপ্তি। কিন্তু কি করা যাবে, ফলোয়ার বেশি হলে পাঠ পাওয়া যাচ্ছে ইনস্টাগ্রামে, তারা কেন শিখতে যাবে, তারা ফলোয়ার বাড়াবে। হ্যাঁ মানে দুর্ভাগ্যজনক, বাট সত্যি। না, দুর্ভাগ্য সৌভাগ্য আমি জানি না, তার ক্ষেত্রে সম্ভব। কিন্তু আমি বলছি টম ক্রুজ, তাকে একটা ইয়েতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার কখন মনে হয় যে ইউ আর ভেরি লো, তাহলে ওই যে দেখতে পাচ্ছেন 4টে লোক বসে আছে, আয়ান ম্যাকলিন, মেরিল স্ট্রিপ, ডাস্টিন হফম্যান আর একজন কে ছিলেন, মানে আপনি যান গিয়ে দেখুন, ওরা ওয়ার্ল্ড পলিটিক্স, শেক্সপিয়ার এসব নিয়ে আলোচনা করছে। যেই আমি যাব অমনি বাড়ির লোন, জিন্স এসবে চলে যাবে। দ্যাটস আ ডিফিট টু মি। I tried my level best to learn, but I couldn't. বলে ওই জন্য একই ফ্রেমে দাঁড়িয়ে ওনাদের অভিনয়টা আলাদা হয়, আমার অভিনয়টা
খামতি হয়, কিন্তু আমি স্টার, আমার অনেক টাকা, ওনাদের অত টাকা নেই, কিন্তু আমার জানাটা এতটাই সীমিত যে ওনারা ওখানে গেলে এই আলোচনাটাই করবেন আমার সাথে। ও জ্যাক নিকলসন, এই 4টে লোক বসে আছে, কিন্তু যার পাশে বসে উনি এই পুরো ইন্টারভিউটা দিচ্ছিলেন তিনি হচ্ছেন মাইকেল কেন। তিনি বসে বসে হেসে গিয়ে বলে কাম অন। এইটা একটা রিয়েলাইজেশন, হিউজ রিয়েলাইজেশন, যে আমার অনেক টাকা থাকতে পারে, আমার প্রচণ্ড ফেম থাকতে পারে, কিন্তু আমি ওই আনন্দটা এখনো পেয়ে উঠিনি। ওই যে চরিত্র তৈরি করার আনন্দ, তার সঙ্গে বাস করা, যাপন করা, ওই কটা দিন আমার খুব সুবিধা হয়েছিল যে 11-12 দিনের শ্যুট হয়েছিল, আমাকে তার মাঝখানে অন্য কোনো কাজ করতে হয়নি। না হলেও ওই সুইচ অন সুইচ অফটা করতেই হয়, কিছু করার থাকে না। আমার একবার সাংঘাতিক একটা সমস্যা হয়েছিল। আচ্ছা, সেটা হচ্ছে অঞ্জন দত্ত আমাকে একটা চমৎকার চরিত্রে অভিনয় করতে দিয়েছিলেন, ম্যাডলি বাঙালি, যেখানে আমার পরবর্তী ক্ষেত্রে ডাকনাম রাস্তাঘাটে হলো সেলোটেপ। তো জাস্ট একটা দেওয়ালের ওপাশে তখন করছি হরনাথ চক্রবর্তীর মা আমার মা, সেটা সকালবেলা শ্যুট করছি, বিকেলবেলা এসে করছি হচ্ছে এই চরিত্রটা। ফলত ওটা একটা আমাকে খুব সতর্ক থাকতে হয়েছিল। আচ্ছা, যে গন্ডগোল হয়ে যেতে পারে কোনো একটা সময়, আমি যদি মনঃসংযোগ হারিয়ে ফেলি গন্ডগোল হয়ে যাবে। দুটো সময় একদম মানে এরকম ভাবে দুটো চরিত্রে এমন দুটো আলাদা আলাদা ভাবে, আর ওর অভিনয়টা এমন ভাবে চাওয়া হচ্ছে, তার স্ক্রিপ্টিংটাই এমন ভাবে করা, আর এর অভিনয়টা তো একদম অন্য রকম। এরকম একটা অবস্থায় আমি পড়েছিলাম একবার দুবার। সুইচ অন সুইচ অফ যে করতে হয় বললে, এটা যদি কেউ না করে, মানে সুইচ অফ যদি না করে একটা চরিত্র থেকে, তাহলে সেটা খুব বেশি নিয়ে নেবে না, অভিনেতার মানে ভেতরে অসুবিধা তৈরি করে না? সবচেয়ে বড় অসুবিধা তৈরি হয় হচ্ছে অভিনেতা যদি অন্যান্য মানুষের সাথে না মেলামেশা করেন, বহু মানুষের সাথে না মেলামেশা করেন, দিনের পর দিন ফ্লোরে থাকতে থাকতে একে অপরকে নকল করতে থাকেন, নিজেও বোঝেন না, কারণ প্রভাব পড়তে থাকে, নিজেও বোঝেন না। এইটার থেকে বেরিয়ে যাওয়ার একটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে, হ্যাঁ, অনির্বাণ ভট্টাচার্যের পক্ষে সম্ভব নয়, সে রাস্তায় বেরোতেই পারে না, কিন্তু সে ওই টক করে থিয়েটারে ঢুকে পড়ে, তখন অনেক রকমের মানুষের সাথে তার যোগাযোগ তৈরি হয়, দেখতে পায়, এবং যখন বাইরে কোথাও যায় তখন অন্য মানুষ দেখাটা, আমি একটা উদাহরণ দিয়ে বলছি। একটি ছেলে এসছে রুদ্রনীল ঘোষের কাছে, সে মানে এত উল্টো পাল্টা কথা বলছে, মানে ভাবা যায় না। মানে আমি, অপু মানে শাশ্বত চ্যাটার্জি আর অজতাভ দত্ত, তিনজন ওই ঘরেই বসে আছি। খানিকক্ষণ বাদে অপু উঠে বলেছে, এই ভাই তুমি বাইরে যেতে, এই রুদ্র ওর সঙ্গে বাইরে গিয়ে কথা বল। ছেলেরা খুব ঘাবড়ে টাবড়ে গেল ইত্যাদি। সে শাশ্বত চ্যাটার্জিকে চেনে না, কিন্তু আচ্ছা, আপনি লাইট টাইট করেন না, এরকম। তো তাতে প্রথমেই রনি প্রায় মেরে দিচ্ছিল আর কি, তা আমি আমাকে হাতটা চেপে বসেছিলাম। চলে যাওয়ার পর রুদ্র বলল, দিলে তো আমার 2 লাখ টাকা নষ্ট করে দিয়ে। আমি হেসে ফেলেছি, আরে আর একটা চরিত্র চোখের সামনে দেখছি, তোমরা দিলে আমার 2 লাখ টাকা নষ্ট করে। এটাকে কোথাও ছাপতাম 2 লাখ টাকা। হ্যাঁ, এই চরিত্রটাকে কোথাও একটা রাখতাম, 2 লাখ টাকা হতো। এই যে একজন মানুষকে অবজার্ভ করা, কিন্তু নকল করা না, নকল করতে পারবে না। তার একটা বড় কারণ হচ্ছে নকল করাটা এতটাই ভুল যে প্রত্যেকটা সিনেমা,
থিয়েটার, ওটিটি, টেলিভিশন সিরিয়ালে একটা চরিত্র দেখলে এ তো আমার পাড়ার ভোলা মনে হয়, আমার ছোট দাদু, আমার মাস্তুতো বোন। কিন্তু এই সিরিয়ালে বা নাটকে বা সিনেমায় সে তো পাড়ার ভোলা শুধু নয়, ভোলা প্লাস নয়তো ভোলা মাইনাস। এবার যদি নকল করতে যাও ওইখানে গিয়ে আটকে যাবে। যখনই প্লাসে গিয়ে পৌঁছবে বা যখনই মাইনাসে গিয়ে পৌঁছবে তখন তো আটকে যাবে। যার জন্য নকল করা উচিত নয়। বেশ, আমার মনে হয় আমরা একটা মানে এই আড্ডাটা তোমার সঙ্গে আমার মনে হয় যে এটা চলতেই থাকতে পারে আরও অনেকক্ষণ, কিন্তু একটা তো টাইমের ইয়ে থাকে। তা আজকে আড্ডাটা এখানেই শেষ করি। বেশ, কোনো একটা সময় আমার ইচ্ছা রইল যে তোমার সঙ্গে আরেকটা এপিসোড করার, যেটা আরও ডিটেলে তোমার অভিনয়ের উপলব্ধি নিয়ে করার ইচ্ছে রইল। এটা একটা আমার তরফ থেকে ইচ্ছে রইল, যদি কোনদিন সুযোগ হয় নিশ্চয়ই করবো। খুব বোরিং হবে সেটা। না না, আমার তো মনে হয় খুবই আনন্দ পাবো, আমি পার্সোনালি খুবই আনন্দ পাবো, এবং আমার ধারণা দর্শকরাও অতটাই আনন্দ পাবেন, যেটা সোল কানেকশন পডকাস্ট থেকে আপনারা পেয়ে থাকেন। আজকের এপিসোড এখানেই শেষ করব। আজকের এপিসোড থেকে আমি অনেক কিছু পেলাম, আমার মনে হয় আপনারাও অনেক কিছু পেয়েছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এপিসোডটা কেমন লাগলো। আপনাদের গেস্ট সাজেশন আমরা পেতেই থাকি, সেই গেস্ট সাজেশনেও যদি আপনারা কিছু দিতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আজকের এপিসোড এখানেই শেষ করব, দেখা হচ্ছে পরের এপিসোডে। তার আগে যেটা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার, পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।